কি অবস্থা সবার? এইচএসসি 26 এর যারা স্টুডেন্টরা আছি, আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 এই চ্যাপ্টারটা দেখার চেষ্টা করব। আসলে এই চ্যাপ্টারটা বেশি কিছু পড়ার নাই বা বেশি কিছু দেখার নাই। আমি কিছু টপিক আনছি, এই টপিকগুলো তুমি যদি জাস্ট দেখে যাও, আমি কয়েকটা জিনিস জাস্ট আলোচনা করব, তারপরে তোমাকে পিডিএফটা দিয়ে দিব। আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পিডিএফ পাওয়া যাবে। তো সরাসরি চলো ক্লাসে চলে যাই। তো এই চ্যাপ্টার থেকে খুব একটা ভাইয়া ওই আহামরি কিছু নাই। তো এখানে দেখো সবার প্রথমে একটা কোশ্চেন। তো অ্যালডিহাইডের সাথে জিঙ্ক অ্যামালগাম দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। অর্গানিক কেমিস্ট্রি আমাদের লজিকটা কাজে লাগবে এখানে, বা অর্গানিক কেমিস্ট্রির হিসাবগুলো মাথায় রাখতে হবে। বি তৈরি হবে প্লাস H2। তো এখানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড থেকে অথবা কার্বিনল যৌগ থেকে অ্যালকেন তৈরি হয়। তো মূল কথা হচ্ছে উদ্দীপকের বি হতে একটা গুরুত্বপূর্ণ সার তৈরি করা যায়। তো এখানে মিথেন থেকে তোমার ইউরিয়া তৈরির প্রক্রিয়া এটা ব্যাখ্যা করতে হবে। তো তোমার যে ফার্স্ট স্টেজটুকু বা স্টেপটুকু এতটুকু আমার আগে মাথায় রাখতে হবে, যেটা আমার আগের প্রিভিয়াস জ্ঞান থেকে আমরা পাবো। তো মিথেন থেকে ইউরিয়া তৈরির জন্য কয়েকটা স্টেজ আছে। তুমি যদি এখানে মাঝখানে টেম্পারেচারগুলো নাও মনে রাখতে পারো, আংশিক পাতন এগুলো নাও মনে রাখতে পারো, এগুলো দরকার নেই। যতটুকু মনে রাখা যায় ততটুকু তুমি মনে রাখবো। তো সবার প্রথমে বায়ু থেকে আমরা নাইট্রোজেন অক্সিজেন পাবো। তার পরবর্তীতে এখানে অনেকগুলো স্টেজ দেওয়া। তো আলটিমেটলি তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা অ্যামোনিয়া তৈরি করবা। এটি একটু মাথায় রেখো। আয়রন প্রভাবক অ্যালুমিনিয়াম এবং 200 এটিএম, 200 ডিগ্রি দেওয়া কেন? 200 এটিএম হবে এখানে 500 ডিগ্রি সেলসিয়াস। যেটাই হোক, তুমি লেফট সাইডে কি রিয়েক্টেন্টগুলোকে এবং প্রোডাক্টটাকে একটু মাথায় রেখে যাবো এখানে। তো অ্যামোনিয়া তৈরি হবে। পরবর্তীতে এখান থেকে আমরা মিথেন থেকে পাবো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন থেকে পেলাম অ্যামোনিয়া প্রাকৃতিক গ্যাস থেকে, উদ্দীপকের বি যৌগ থেকে মিথেন থেকে পাবো কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিক্স করে আমরা ইউরিয়া পাবো। তো ইউরিয়া তৈরির জন্য এখানে একটা মধ্যবর্তী যৌগ লাগে, এটা একটু সংকেতটা দেখে যাব। তো এই ইউরিয়া তৈরির প্রক্রিয়ার মধ্যে 130 এটিএম এবং 180 ডিগ্রি সেলসিয়াস এটাও একটু মাথায় রাখতে হয়। তো এই চ্যাপ্টার থেকে এটা প্রথম কোশ্চেন, যে ইউরিয়া তৈরির প্রক্রিয়া। তারপরে আরও কিছু হিবিজিবি টপিক আসে, যেটা হচ্ছে বজ্র কিভাবে রিসাইকেল করবা তুমি বাসা বাড়িতে, ওগুলা সমাজের পড়া। তো সমাজের পড়াগুলো একটু দেখে যাও, আমি আনছি এখানে। যেমন একটা ফেরিওয়ালা বজ্র কাগজ বাসা বাড়ি থেকে সংগ্রহ করে ভাঙারি দোকানে বিক্রি করে। তো আলটিমেটলি উদ্দীপকের দ্রব্য প্রস্তুতিতে ও এখান থেকে তাহলে বিভিন্ন বজ্র কাগজ না, তাহলে কাগজ উৎপাদন বা পাল্প উৎপাদনের মূলনীতি এগুলি নিয়ে আলোচনা। যদি প্রশ্নটা পরীক্ষার হলে না পারো দরকার নেই, আর যদি তুমি চাও একটু পড়ে যাই, কারণ অন্যান্য চ্যাপ্টার থেকে যদি কমন নাও আসে তখন কি করবা, তার জন্য এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো একটু একটু দেখে যাবা। সব কিন্তু পড়তে হবে না, তুমি গেলে পিডিএফটা 5 মিনিট পড়ে যাও তাহলেই হবে। তো এখানে প্রথমত কাঠ, আঁশ জাতীয় উদ্ভিদ থেকে আমরা সেলুলোজ পাবো। সেলুলোজ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা মণ্ড তৈরি করা হয়। তারপরে অনেকগুলা লটস অফ প্রসেস আমার নিজেরও মনে নেই এত কিছু, এটি একটু দেখে যাব। বিটিং রিফাইনিং অনেকগুলো স্টেজ ছিল। এই যে প্রথমে কাগজের পাল্পগুলা বিটিং করব বিটারের মাধ্যমে, তারপর আবার একটা মসৃণ পাল্প তৈরি হবে। তারপর জর্ডান ইঞ্জিনে যাবে, জর্ডান ইঞ্জিনে আরও অনেক কিছু দিতে হবে, ফিলার, সাইজিং, বিরঞ্জক। এগুলা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ভাইয়া বা পুরা আছে তারা আরও খুব ভালো পারে। তো আমি ওইভাবে খুব একটা ভাইয়া জানি না বা পারিও না। তো তুমি কি করতে পারবে, বাট জানি না বলে এর মানে এই না যে পরীক্ষায় কি আসবে এটা বলতে পারবো না, এটা পরীক্ষায় আসতেও পারে। তো তুমি একটু দেখে যাবো। তারপরে আরও একটা কি যেন একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে আমি মসৃণ কাগজ বানানো যায়। কিছু পারো না পারো, এই তো ফ্লোচার্টটা পড়ে যাই। ফ্লোচার্টে পড়ে গেলে ফ্লোচার্টে উপরে নিচে ঘুরে ফিরে বানায় লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এটাই। তারপরে আরেকটা রিসাইকেলের আরেকটা মনে কোশ্চেন আসে না? আচ্ছা, দ্বিতীয় শিল্প কি এখানে? অপরদিকে অবকাঠামো উন্নয়নের জন্য সিমেন্ট শিল্পের উৎপাদনের মূলনীতি। তো এখানে তাহলে মূলনীতি দুইটা পাইলাম, একটা হচ্ছে কাগজ শিল্পের মূলনীতি, এই যে এই কাহিনী, এবং সিমেন্ট উৎপাদনের মূলনীতি। তুমি যদি কিছু পারো না পারো, সিমেন্ট উৎপাদনের মূল পদার্থগুলোকে ওগুলো একটু দেখে দেখে যাবা। যেখানে ক্যালকেলিয়াস এবং আর্জিলিয়াস জাতীয় পদার্থ লাগে। ক্যালকেলিয়াস পদার্থ হচ্ছে ক্যালসিয়াম জাতীয় পদার্থ, যেমন চুনাপাথর, এবং আর্জিলেসিয়াস পদার্থের মধ্যে আছে তোমার অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ না, স্টেইল, ইলে এগুলো, এবং অ্যালুমিনিয়াম থাকে। তো ওই দেখো বানানটা দেখে যাও, ক্যালকেরিয়াস এবং আর্জিলেসিয়াস পদার্থ। আমার গলাটা আসলে ভেঙে গেছে, তার জন্য কয়েকদিন ধরে ওইভাবে খুব একটা ক্লাস দেওয়া হচ্ছে না, বাট রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো এটা একটু পড়ে যাব। তারপর এখানে অনেকগুলো স্টেজ আছে, স্টেজগুলোর মধ্যে তুমি এই ক্লের নিরোধন এটা একটু দেখে যাইতে পারো।
তারপর চুনাপাথর ভস্মীকরণ, খালি পয়েন্টগুলো পড়ে যাবা, ক্লিংকার গঠন, 3টা পয়েন্ট পড়ে যাবা, 3টা পয়েন্টের মধ্যে থেকে একটা প্রাইমারি কোনো একটা উৎপাদের নাম মনে রেখে যাব, তাহলে এখান থেকে পারা যাবে। এবং লাস্টে জিপসাম যোগ করতে হয়। তো সিমেন্টের সাথে জিপসাম কেন যোগ করতে হয়, এটা আবার খ নম্বর একটা কোশ্চেন আসে, এবং এটা মেডিকেল অ্যাডমিশনে অনেক একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। জিপসাম যুক্ত করার জন্য এই কারণে যুক্ত করা হয় যেন সিমেন্টের জমাট বাঁধা ধীরে হয়। মানে সিমেন্টে যদি তুমি এই পদার্থগুলো দাও, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থ, তাহলে সিমেন্টটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধে, কারণ এগুলো জমাট বাঁধার উপাদান। কিন্তু তুমি যদি জিপসাম দাও তাহলে এটা অপটিমাম টাইম পরে যায় জমাট বাঁধবে, এরকমই একটা মেকানিজম। জিপসাম যুক্ত করতে হয় ক্লিংকারের সাথে। এই তো এইটাই। তারপরে রিসাইক্লিংয়ের কিছু স্টেজ দেওয়া। তো আমি এখানে প্লাস্টিক রিসাইক্লিং এবং কাগজ রিসাইক্লিংয়ের একটা ফ্লোচার্ট আনছি, এটা উদ্ভাসের বই থেকে আনা। তো তোমার কাজ কি, এটা একটু দেখে দেখে একটু রিডিং পড়ে যাবা কিভাবে রিসাইকেল করতে হয়। এই তো দ্রব্য প্রক্রিয়াজাতকরণের পরিবেশ বান্ধব কিনা বিশ্লেষণ করো। কি কোশ্চেনটা, যে বজ্র কাগজ বাসাবাড়ি থেকে সংগ্রহ করে ভাঙারির দোকানে বিক্রি করে, ওকে। তারপর উদ্দীপকের দ্রব্যটি কি এটা লিখছে, পুনঃচক্রায়ন, আচ্ছা পুনঃচক্রায়ন পরিবেশে বিশ্লেষণ করো, বুঝতে পারছি। পুনঃচক্রায়ন মানে রিসাইকেলই বুঝাচ্ছে, তাই তো, ওকে। তো রিসাইকেলের এগুলা পয়েন্টসগুলো একটু দেখে যাও। আমি আর ভাই এগুলো আমার হয় যে আমার অবস্থা এমন, আমার এই চ্যাপ্টার যখন আমি এই ছবি তুলতেছিলাম, তো মানে ভিডিও বানাচ্ছিলাম, আমার অবস্থা হয়ে গেছিলো এরকম যে ভাই এগুলা কী রে ভাই, এগুলা আসবে কেমনে। তো আমি তারপরে মাথা ঠান্ডা রেখে ভাবলাম যে আমরা যদি বাকি চ্যাপ্টারগুলো না পারি, চ্যাপ্টার 1, 2 থেকে খুব একটা ভালো যদি অ্যান্সার না করতে পারে, 1, 2, 3, 4, তাহলে 5 থেকে আমাদের একটু লাইগা যাইতে পারে। তো কোনগুলো লাইগা যেতে পারে ওগুলোই আমি কিছু জিনিস আনছি তোমার এখানে, কী কী রিসাইকেল করা হয় কী কী। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট কেউ যদি প্রিপারেশন নিতে চাও, এটার পড়ানোর ধরন আবার অন্যরকম হবে। তো আমি এটা ক্লাস দিব পরবর্তীতে তোমাদের এইচএসসির পরে। মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি কেউ এই চ্যাপ্টার পড়তে চায়, হাজিরি স্যারের বই ধরে ধরে ভালো মতো পড়তে হয়, কারণ এখানে অনেক এমসিকিউ। বাট ওইটার হিসাব আলাদা, ওইটাতে আমি এক্সপার্ট, বাট এগুলোতে ভাই আমার অথবা এক্সপার্টনেস নাই সত্যি বলতে। তো তোমার আমি পিডিএফটা দিয়ে দিই, যতটুকু ইম্পর্টেন্ট টপিক এগুলো একটু পড়ে ফেলবো, তাহলেই হলো। তো এইটাই, আর কি আছে দেখি। আর আছে বাংলাদেশের পশু সম্পদের উপর ভিত্তি করে একটা শিল্প গড়ে উঠেছে, যেটা হচ্ছে মনে হয় ট্যানারি শিল্প এরকম। আচ্ছা, অপরদিকে অবকাঠামোর উন্নয়নের জন্য সিমেন্ট শিল্পের প্রসার ঘটেছে, ওকে, খুবই ইম্পর্টেন্ট কথা। গুরুত্বপূর্ণ প্রথম শিল্পের প্রসারের পরিবেশ। আচ্ছা, পরিবেশে কীরকম দূষণ হয়, তুমি একটা পরিবেশ দূষণ পড়ে যাবা, মানে যে কোনো শিল্পেরই অনেকগুলো পরিবেশ দূষণ থাকে, বায়ু দূষণ, পানি দূষণ, চামড়া শিল্পের দূষণ এবং সিমেন্ট শিল্পের দূষণ থাকে। এক নাগারে সবগুলো একটু দেখে যাবা, সবগুলাতেই কপি পেস্ট করে দিবা যা যা আসে। তো এখান থেকে কিভাবে আবার রোধ করা যায় ওইটারও কিছু প্রসেস আছে। যেমন পানি দূষণ রোধের জন্য ইউজ করা হয় ইটিপি, আর বায়ু দূষণের রোধের জন্য সূক্ষ্ম চাকনি। একটা দুইটা দেখে যেতে পারো, সূক্ষ্ম চাকনিটা পড়লা এখান থেকে। আর অপর পক্ষে যে পানি দূষণের জন্য ইটিপির ফুল মিনিং হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। তো ইটিপির প্রক্রিয়ার মাধ্যমে পানি দূষণ রোধ করা যায়। এই তো এটাই। তো নেক্সট ক্লাসে এগুলা গেলো, আজ এটা কথা বাদ দিই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, 2 এটা নিয়ে শুরু করব। ফিজিক্সের টার্গেটটা থাকবে এরকম যে ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে আমরা 5টা ক্লাস এবং ফিজিক্স সেকেন্ড পেপারের উপরে 5টা ক্লাস দেওয়া হবে। তো তোমরা ওই সবগুলো ক্লাস দেখবা সিরিয়াল ওয়াইজ। এমন ক্লাস মানে এমন টপিকগুলোই আমি আনার চেষ্টা করব ফিজিক্সের, যেগুলো আসলে পরীক্ষায় টু দ্য পয়েন্টে আসবে। কোনো দেখো আমি প্রত্যেকটা ক্লাসে একই কথাই বলি যে জ্ঞান অর্জনের জন্য আমাদের টাইম নেই। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, জ্ঞান অর্জন করার টাইম নেই, পরীক্ষায় কী আসবে ওদিকে ফোকাস করতে হবে। পরীক্ষায় যদি তুমি ফেল করো, তুমি যদি অনেক বিদ্যাসাগর থাকো, তোমার কিন্তু কেউ বিদ্যাসাগর ভাবে বলবে না, আর উল্টা খেপাবে, বলবে যে তুই অনেক পড়ছিলি কিন্তু পারলি না কেন পরীক্ষায়। আশা করি আমার কথা বুঝতে পারছো, তুমি ম্যাচিউর এনাফ এই কথাটা বোঝার জন্য। তো ফিজিক্সের ক্লাসগুলো অ্যাজ ওয়েল এজ পসিবল দেওয়ার চেষ্টা করবো, তো কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।